হ্যাঁ, উনার এত বয়স, কি দরকার ওনার এগুলো করা? আমাকে যখন দু এক সময় ভালো আছেন? হ্যাঁ, আপনার অভিনয় দেখি এটা বলে টলে আর কত এবার ছাড়েন। আমি বললাম, কি ছাড়বো ভাই? পাকা দাড়ি, এরকম সব মেহেন্দি দেওয়া, নকল জিনিস বানাচ্ছে। সেটা কি ভালো কাজ? আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার প্রতি। একটা সময় অভিনয়কে পেশা হিসেবে কেউ সেভাবে নিতে পারেনি। ওই জাস্ট একটু হেসে সুন্দর করে সেজে একটা কথা বললাম, ওটা কিন্তু অভিনয় না। আমি যতক্ষণ পারবো আমি যুদ্ধ করব। অপসংস্কৃতিকে ঢুকতে দিব না। হার স্টোরি উইথ উর্মির আজকের পর্বে আমাদের সাথে আছেন অভিনেত্রী দিলারা জামান আছেন আজকে আমাদের সাথে। দীর্ঘ অনেক বছরের অভিনয় জীবন তার। এই গল্পগুলো অনেকখানি হয়তো বলা। আমরা আজকে চেষ্টা করব এর থেকে আলাদা কিছু, নতুন কোনো জীবনবোধ তার কাছ থেকে পাই কিনা সেই বিষয়টা তুলে ধরতে বা সেই বিষয়টা তুলে আনতে। দিলারা জামান, আপনাকে স্বাগত। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি এসছেন আমাদের এই শোতে। একজন মানুষ বাংলাদেশে বয়স হয়ে গেলে, সে নারী হোক পুরুষ হোক, তাকে এক ধরনের এইজ শেমিং করি, এক ধরনের শেমিং এর মধ্যে সম্মান পান, কিন্তু শেমিং এর মধ্যে দিয়েও যেতে হয়। প্রথম যদি আমি বলি যে আপনি ফিট থেকেছেন কিভাবে এখনো এইভাবে কাজ করছেন, এই যে আজকে এসছেন আমাদের মধ্যে, কিভাবে কাজ করছেন? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে এত বিশেষণে বিশেষায়িত করা হলো। আমি মোটেও তা না। আমি সামান্য একজন সাংস্কৃতিক কর্মী, শিল্প ভালোবাসি। সেই জন্য জীবন এর পেছনেই আমি ব্যয় করেছি বলা যায়। দাবিও করতে পারি, কারণ অন্য কোনো পেশা বা অন্য কিছুতে যাইনি। অভিনয় এখন আমার পরিচয়, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার কষ্ট, সবকিছু। আর আমি এত বিশেষায়িত করার কিছু নেই। আমি সবসময় বলি, কবির কথাই বলি যে, সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। এটাই আমার বড় পরিচয়। বাংলাদেশের দেশের বাইরে সব আমার যারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, তাদের ভালোবাসার জন্যেই আজকে আমি এত দূর এসেছি। তাদের প্রেরণা, তাদের সবকিছু। কারণ যে সময় কাজ করেছি তখন মেয়েরা খালি দুটো পেশায় যেত, শিক্ষকতা এবং ডাক্তার। তো তার ভেতর দিয়ে এইভাবে যে অভিনয়ে আসা, হ্যাঁ, অভিনয় তখন করেছেন দু একজন, সেটা প্রফেশনাল তারা। কিন্তু এইভাবে একজন মুসলিম পরিবারের খুব গোড়া রক্ষণশীল পরিবার থেকে এসে নাটক করা ছেলে মেয়ে একসঙ্গে, টেলিভিশন, তার আগে ইউনিভার্সিটি থেকে শুরু। ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখনও কিন্তু ছেলেরা মেয়ে সেজে নাটক করতো, মেয়েরা ছেলে সেজে নাটক করতো। কিন্তু সেই সময় যে এসে একসঙ্গে করেছি, কার্জন হলে ডাকসু নাটক করেছি, শিক্ষা সপ্তাহ উপলক্ষে নাটক করেছি, এগুলো আমি বলবো যে রীতিমতো যুদ্ধ করেছি। যুদ্ধের পেছনে সাহস জুগিয়েছেন আমার বাবা মা। তারা যদি এরকম সংস্কৃতি মনা না হতেন, আমাকে যদি অ্যালাউ না করতেন, তাইলে করা বোধহয় আমার সম্ভব ছিল না। কারণ চারিদিক থেকে এত বাজে কথা, মানে নাটক করা মানে খারাপ হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে বড় কথা, বিয়ে হবে না। মেয়েদের প্রথম হলো যে লেখাপড়া যাই শেখো, ঘরের কাজ শেখাতে হবে, এটা কথা, ভালো বিয়ে হবে। সেই অবস্থা থেকে আজকে আমি সব মেয়েদের জন্য স্যালিউট জানাই, অহংকার করি যে আজকে এখানে এসছি। আমি তো চিন্তাই করতে পারছি না, এইভাবে একটি মেয়ে, উর্মিকে কেউ চিনতো না, কিন্তু সে আজকে এখানে এসছে কি করে? সেও তো যুদ্ধ করেছে এবং তাকে প্রতিযোগিতা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো সুতরাং সবাই, উর্মি থেকে শুরু করে, প্রথম আমার বেগম রোকেয়া, তার থেকে শুরু করে আজকে উর্মি, সবাইকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, এবং সবাই আমার কাজের প্রেরণা। দিলারা, আজকে আমাদের শুধু আমি না, আমাদের যে ডিরেক্টর আছে, যে মেয়েটি, সেও একটা মেয়ে, অপরাজিতা সঙ্গীতা, বা আমাদের সঙ্গে আরেকজন আছেন মঞ্জুনা হাত। একেবারে ছোটবেলার গল্প শুনতে না চাইলেও আপনি বলেই ফেলেছেন যে কিভাবে ওই সময়কার সোসাইটিটা কেমন ছিল। আপনি দীর্ঘদিন যে আমি বলি কি যে ধরে রাখা, দম ধরে রাখা, অনেকেই আছে ড্রপ আউট হয়ে যায়, আপনি ড্রপ আউট হন নাই এখন পর্যন্ত। আপনি বললেন যে কালকে মাত্র বিটিভিতে কাজ করে এসেছেন, আজকেই প্রচন্ড জ্যাম ঠেলে আপনি নিকেতনে এসেছেন। এই যে আপনার ড্রপ আউট যে হন নাই, আপনি ধরে রেখেছেন, এই দমটা আসলে কোথা থেকে, কবে থেকে? এটা কি জাপান থেকে, যখন আপনি জাপানের মানুষদের থেকে শেখা যে কাজ করতে হবে? অবশ্যই জাপান থেকে আমি বলবো আমার একটা নবজন্ম হয়েছে। আমার মেয়ে, বড় মেয়ে ডাক্তার তানিরা, সে মনোবিশ্বাস স্কলার, সেখানে গেছিল।
তো আমি যাবার সুযোগ হয়েছে। আমি কোনদিন চিন্তাই করতে পারিনি সেই যেগুলো বইতে হিরোশিমা, নাগাসাকি পড়িয়েছি স্কুলে। আমি কিন্তু শিক্ষকতা এখন আমার অভিনয় পেশা, অনেকেরই পেশা। কিন্তু একটা সময় অভিনয়কে পেশা হিসেবে কেউ সেভাবে নিতে পারেনি। হাসান ইমাম ভাই ছিলেন, বুলবুল ভাই ছিলেন, এরা সবাই অভিনয়ের পাশাপাশি ছবিতে কাজ করেছেন বা মঞ্চে, কিন্তু পাশাপাশি তাকে চাকরি করতে হয়েছে কেমন জীবন জীবিকার জন্য। আমিও শিক্ষকতা করছি দীর্ঘ ২৬ বছর এবং পরবর্তী সময়ে শিক্ষকতার সঙ্গে ওই যে বলেছি ভালো চোখে দেখে না, তো না দেখার কারণেই পরে আমার শিক্ষক দিলারা জামান অভিমান ভরে দূরে চলে গেল। অভিনেত্রী সে শিল্পী দিলারা জামান সেই পতাকা নিয়ে জয়ধ্বনি করতে করতে এগিয়ে গেল আর কি। কারণ ওই যে সবাই খারাপ চোখে দেখে কাজ করতে অসুবিধা। পরবর্তী সময়ে এটাকে নিয়ে জীবন জীবিকা আমি বলবো যে ভালোই আছি। কারো আমি কোনো অসৎ কাজ করছি না, কাউকে ঠকাচ্ছি না। আমার ৮৪ বছর বয়স, আমি এখনো রাতে ২টো-৩টে বেজে যায় ফিট। আমি যদিও বলি যে দেখো আমি 10টার পরে কাজ করব না, আমাকে সময় মতো, তারপরে আমি তো কাজ শেষ না করে আসতে পারি না। তার কাজটাকে আমাকে শেষ করে দিতে হবে। এখন তারও নানান রকম হ্যাজার্ড থাকে পরিচালকের, আমাকেও সেগুলো দেখতে হয়। সবাই দেখে হ্যাঁ একদম কাজ করে এই ভালো হলো না, এটা হলো না, কিন্তু কত মানুষের, যে ছেলেটি আমাকে চা দিচ্ছে সেও তো রাত 2টো পর্যন্ত 3টে পর্যন্ত কাজ করে কেমন। যে ছেলেটি কেবল নিয়ে সেই যাচ্ছে ক্ষেত দিয়ে প্রায় 20 মিনিট হেঁটে হেঁটে যাচ্ছে, তারও তো কষ্ট। এগুলো কিন্তু আমরা ক্যামেরার পেছনে যারা থাকে তাদের কষ্টটা আমরা দেখি না। তো এইভাবে সবাই আমরা যোদ্ধা, সবাই যুদ্ধ করছি শিল্পের জন্য, সংস্কৃতির জন্য। তা আমার কষ্ট হয় না, ওই এটাই আমার মানে শক্তি। এবং জাপানে যখন আমি গিয়ে আমার মেয়ে আমাকে নিয়ে গেল, আমি স্কুলে পড়াতাম, যেটা বলছিলাম যে হিরোশিমা নাগাসাকির কথা কি অবস্থা হয়েছিল অ্যাটম বোমে, সেই নাগাসাকিতে গিয়ে দেখছি সেখানে 90 বছরের বুড়ো বুড়ি সবাই নিজে একা থাকে, ওই ট্রলিতে করে সব রুটি টুটি ৩-৪ দিনের একসঙ্গে কিনে নিয়ে এমনি গুজা হয়ে হয়ে যাচ্ছে। আবার যে দোকান থেকে হয়তো এগুলো কিনছে সেখানে দেখলাম যে একজন বুড়ি বসে ওই ইয়েতে ওখানে কাউন্টারে ইয়ে করছে। আমি বলছি বাহ কি সুন্দর, নিজের দোকানে বসেছে। আমার মেয়ে বলে কি না, সে কাজ করে এখানে এবং কাজ না করলে তার ভাত নেই। আমার তার ছেলে বলে কি না না, ছেলে মেয়েরা যার যার সময়। তা আমাদের সমাজে এখন আস্তে আস্তে ওই রকম হয়ে যাচ্ছে, সবাইকে কাজ করতে হয়। এবং তখন আমি জাপান থেকে ফিরে এসে আমি ভাবলাম যে আমরা এইখানে চায়ের কাপটা আছে, বুয়া কাপটা দাও তো, বুয়া চা দাও, বুয়া পানি দাও, এই করতে থাকি। হ্যাঁ, আমার আর কোনো দ্বিধা নেই, লজ্জা নেই। আমি নিজে বাজার করি, আমি নিজের আমার রান্না আমি নিজে করি। তো সবাই যখন বাজার করে আমি যখন ব্যাগ ট্যাগ নিয়ে আসতে থাকি, সবাই আপনার বুয়া নাই, আপনার লোক নাই। আমি বললাম কেন, আমি তো কাজের বুয়া রহিমা, একটা ছবি আছে যে আমি নিজের কাজ নিজে করছি। জাপান আমার জীবনকে বলেছি জাপান বদলে দিয়েছে। যেখানে বলেছে সেই হিরোশিমার সেই বিভৎস অবস্থার পরে যে ৭৫ বছরের একটা ঘাস জন্মাবে না, যেই দেশের কথা বলা হয়েছিল, সেইখানে গাছ গাছালি যে অবস্থা, মানে সবুজ, পানি খাচ্ছে, দুজন বুড়ি বসে গল্প করছে, যাবার সময় সেই তার বোতলে ছোট্ট এতটুকু পানি এমনি ফেলে দিচ্ছে না বা নিয়ে যাচ্ছে না, ওই রোড ডিভাইডারের মধ্যে একটা গাছ, একটা গাছের গোড়ায় পানিটা দিয়ে আসে। এই যে ভালোবাসা এবং অনেক কিছু শেখার জানার আমি জাপান থেকে শিখেছি। তার মানে আমরা বুঝলাম যে আসলে জাপান হচ্ছে আপনাকে বদলে দেওয়ার, যেটা আমি আসলে বলছিলাম যে একটা জেদ কাজ করেছিল কিনা। এই যে আপনি বললেন না যে খারাপ চোখে দেখা, খারাপ চোখে দেখতো সেই সময়, এখনকার সমাজ আর তখনকার সমাজ তো এখন শোনা কিছু যেমন এখনো আছে, এখনো মানে ওই যে সব বিজ্ঞান প্রযুক্তি সব ওই ফেসবুক সব বের হয়েছে, বের হচ্ছে। আমার কিন্তু কোনো ফেসবুক নাই, তারপরেও দেখি আমাকে মানে ফেক আইডি দিয়ে সব ফেসবুক খুলে কি সব লেখে। তো আমি না হাসি আসলে। এইসব সময়টা যদি কোনো ভালো কাজে, মহৎ কাজে, একটা মানুষের কোনো কাজে যদি সেটা আমরা ব্যয় করতাম, সেটা কিন্তু দেশের জন্য, সবার জন্য অনেক মঙ্গলকর হতো আর কি। এইসব বদনাম তখনও ভয় পাইনি, এখনো আমাকে বলে হ্যাঁ ওনার এত বয়স, কি দরকার ওনার এগুলো করা। আমাকে যখন দু এক সময় ভালো আছেন, হ্যাঁ আপনার অভিনয় দেখি এটা বলে আর কত, এবার ছাড়ে না। বললাম কি ছাড়বো ভাই,
না, এত এই অভিনয় করা টরা এগুলো বুঝেন না। তা আমি বললাম যে এটা কি মন্দ কাজ বলেন? আল্লাহ পাক আমাকে একটা গুণ দিয়েছেন, আমি সেইটা মানুষকে আনন্দ দেই, তাকে কষ্ট দেই না। এই যে দেখি এই ছবিতে, টেলিভিশনে, নিউজে পাকা দাড়ি এরকম সব মেহেন্দি দেওয়া নকল জিনিস বানাচ্ছে, সেটা কি ভালো কাজ? আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার প্রতি, আমার বলা উচিত হচ্ছে না। তারপরেও তখন আমি বলি যে আমি তো কাউকে ঠকাই না, আমি কাজ করি, আমি একটা মানুষের আনন্দ দেই মনের মধ্যে, এবং এই কাজ করে আমি যে রোজগার করি, আমি কারো কাছে বলি না যে আমাকে 10টা টাকা দাও। আমি যে নিজের কাজ নিজে করি, নিজে আয় নিজে করি, এবং আমি আল্লাহকে বলি যে আল্লাহ পাক তুমি আমাকে সক্ষম রেখো, কারো উপর যেন আমার নির্ভর করতে না হয়, আমি যেন কারো বোঝা না হই, এবং শেষ দিন পর্যন্ত আমি কাজ করে যেন যেতে পারি আর কি। এটাই আমার সবার কাছে। সমাজ কতটা বদলেছে দিলার আপা? মানে আমি বলতে চাই যে আমরা বলছি এখন অনেক বদলে গেছে, আপনি বললেন তোমরা মেয়েরা কাজ করছো, কিন্তু আসলেই আপনাদের সময় যত সহজ একটা জীবন ছিল, একটা সরল জীবন ছিল, সেই জীবন তো আসলে এখন নাই। এই যে আপনি নাই। বলছেন বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে না, অনেক কঠিনও হয়ে গেছে, যুদ্ধ করতে হয় রীতিমতো। কেমন আগে কাজের এত পরিস্থিতি ছিল, এখন মেয়েরা ছেলেদের পাশাপাশি সমানভাবে কাজ করছে, যে কাজ ছেলেরা করছে মেয়েরাও সেই কাজ করছে। দেখো মিশনে আমাদের মেয়েরা যুদ্ধ করতে যাচ্ছে, কেমন আমরা তো চিন্তাই করতে পারিনি। আসার সময় দেখলাম একটি মেয়ে অল্প বয়স, মাত্র বোধহয় ঢুকেছে, ট্রাফিকের কাজ করছে। আমার এত ভালো লাগে, আমার গাড়িতে আমার যে এখন দেখাশোনা করে ছেলেটাকে বললাম, দেখ একটা মেয়ে কিভাবে এখন 8 ঘন্টা সে দাঁড়িয়ে থাকবে, এই জায়গায় দাঁড়িয়ে সেই পুরো কন্ট্রোল করছে। এটা তো গেল দিলার আপা একটা পেশার ব্যাপার, কিন্তু সমাজের যে সরলতা ছিল সেই সরলতাকে হারিয়ে গেছে বলে আপনার মনে হয়? কুটিলতা তো থাকবেই এখন, যে প্রযুক্তির কারণে যে সমস্ত ভালো জিনিসগুলো আমরা নেই না, এটা খারাপগুলো আমরা নিচ্ছি, এবং যেভাবে সংগ্রামিত হচ্ছে, এটা তো কষ্টের কথা। ভালো হয়ে যাবে, আমি সবসময় আশাবাদী। তুমি যে বলছিলে যে আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে কিনা, মেয়েরা সাহস করে যুদ্ধ করে এগিয়ে আসছে। আমি আমার নিজের পেশার কথাই বলি, আমাকে হয়তো এখন কিছু বলে না, তাও বলে হ্যাঁ কালকে রাত্রে আপনি 2টো বেজেছিল না আসতে? আমরা হ্যাঁ কাজ শেষ হয়েছে তারপরে আসছি, কাজ শেষ না করে তো আমি আসতে পারবো না, এটা তো আমার একটা দায়িত্ব। তো মানে অন্য খারাপ ভাবে বলেছে, আমি বুঝতে পারি যে এত রাত পর্যন্ত বাইরে বাচ্চা মেয়েরা কাজ করতে আসে, তাদেরকে আমরা উৎসাহ দিব, ইয়ে করব, কিন্তু না, দেখি একদম মুখটা কাচুমাচু করে। আমি বলছি কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে। আমি দেখে বুঝতে পারি যে কিছু একটা অসুবিধা। ফোন করছে একটু পর পর ওর হাজবেন্ডকে বা বাসা কাউকে। আমি বললাম যে, বলে যে আমি কিছু বলবো কি, না আন্টি বাড়িওয়ালা তো গেট বন্ধ করে দিবে, 11টার পরে আর গেট খুলবে না, আমি এখন কোথায় থাকবো, এত রাত হচ্ছে, আমার হাজবেন্ড রাগ করছে বাসাতে, আমার ফোনটা আমাকে দাও। তারপর আমি বললাম যে আমার নাম বলে, আমি বললাম যে আমাকে চেনেন তো, আমি ওর সাথে আছি, আপনি যদি বলেন, আমি পারমিশন দেন, হয় আমি পৌঁছে দেবো, কিন্তু বাড়িওয়ালা তো আপনার গেট খুলবে না, তখন তো আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে। ও আজকে আমার সাথে যাক, আমি তো একা আছি বাসায়, আমার কোনো অসুবিধা নেই, ও আমার সঙ্গে খাবে, ঘুমাবে, সকালবেলা ওকে আমি রওনা করিয়ে দিব। তো এইগুলো না খুব কষ্ট লাগে। মেয়েরা কাজ করতে চায়, অভিনয় করতে চায়, আসতে চায় এখানে, ওইভাবে চাকরিও করতে পারে না যে একদম প্রতিদিন ঘর থেকে বেরিয়ে গিয়ে সে কাজ করবে, এ করবে। এটা একটু বাড়তি হিসেবে সে করলো। প্রতিবন্ধকতা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনেক প্রশংসাই করলেন মেয়েদের, যে আজকালকার মেয়েরা কাজ করছে, অবশ্যই আমি প্রশংসা করি। কিন্তু যদি আমি একটু আরেক দিকে যাই, যে আপনি যে যতখানি সিনসিয়ার, আমি আপনাকে কন্টাক্ট করেছি, আপনি কিন্তু ঠিকঠাক টাইম মতো চলে এসছেন। আমরা অনেক জুনিয়র যারা কাজ করেন এখন, তাদের মধ্যেও এই সিনসিয়ারিটিটুকু পাই না। এটাও কি সেই সরল সময় আর এখন জটিল সময়ের কারণে এটা ঘটেছে কিনা? এই সিনসিয়ারিটিটুকু কেন নাই, যেটা আপনার মধ্যে আছে? এটা এখনো আমাকে যখন নাকি আমাকে ডিরেক্টর বলে আপা 10টায় আসবেন, ঠিক আছে 10টায় আসবো, কিন্তু আমি যার সঙ্গে কাজ করব তাকে যেন আমি রেডি পাই সেটা। কারণ আমার তো আর অত গেট আপের কিছু নেই, আমি যে রোলগুলো করবো অতি সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের বয়স্ক মানুষ বা কিছু, বা গ্রামের কোনো। অভিনয়টা না আমি যেহেতু পেশা হিসেবে নিয়েছি, এবং অভিনয় এটা নিয়ে পড়াশোনা করা, এটা জানা, এখন সবাই মনে করে কি আমি তোমার মতো করে কথা বলছি এটাই অভিনয়, কিন্তু সেটা না, এটাও একটা জানার বিষয়, শেখার বিষয়,
এবং এটা দেখো অভিনয়ের উপরে এখন পড়াশোনা করছে মানুষ, কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় এটা পাঠ্যসূচির মধ্যে এসছে, এবং এই অভিনয়ের পাশাপাশি আরো যেগুলো ব্যাপার আছে সেগুলোর বিষয়, সেগুলো নিয়েও মানুষ পড়াশোনা করছে, জানছে, কাজ করছে। একটা পেশা হিসেবে নেবার জন্য যে যোগ্যতা, যে শিক্ষাগত ব্যাপার, সেগুলো জানতে হবে। ওই জাস্ট একটু হেসে সুন্দর করে সেজে একটা কথা বললাম, ওটা কিন্তু অভিনয় না। আমি যে চরিত্রটা করছি সেটা আমাকে জানতে হবে, আমাকে সময়টা জানতে হবে, আমাকে পরিবেশটা জানতে হবে। আমি একটা খুব নিম্নবিত্ত একটা পরিবারের মেয়ে, কাজ করছি কোনো শ্রমিক বা কোথাও কিছু, সেখানে আমি একেবারে আমার চুল হাইলাইটস করা, ঠোঁটে একদম এগুলো কি আমার সেই চরিত্রটার সঙ্গে যাবে? এগুলো খেয়াল রাখতে হবে আর কি। এটা কি একই সাথে দিলার পর আপনার মনে হয় কিনা, আমি যেটা আসলে মূলত আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে অনেকেই আসেন অভিনয়ে আসেন এবং এটাকে একটা প্রজেক্ট হিসেবে নেন, প্রজেক্ট এবং গ্ল্যামার হিসেবে নেন। এখানে তুমি দেখাও সেটা তোমার সেই চরিত্র বা যে সেটা যেখানে দেখাবার সেখানে, কিন্তু তুমি যে কাজটা করছো সেখানে সবকিছু মেলাতে হবে। আচ্ছা, আমি ধরো আমাদের যুদ্ধ পূর্ববর্তী সেই 62-63 বা আমার 58 সালের কথা বা 71 সালের, সেই সময় যে সমস্ত কাপড় চোপড় ছিল বা মেয়েরা যেভাবে ইয়ে করতো, সেই ভাবটা যদি আমার ভেতরে না থাকে, আমি এখনকার সব কাপড় চোপড় পরে এইভাবে আধুনিকভাবে, তাহলে তো সেটার সঙ্গে আমার মানে নিবেই না সেটা, এবং সেখানেই আমার কিন্তু ফেইলিওর। আমি বলতে চাচ্ছি যে এটা তো একটা মানে ব্যাপারটা কি এরকম হয় যে আমি কিছুদিন অভিনয় করলাম, এখান থেকে টাকা কামালাম, এখান থেকে বাড়ি করলাম, গাড়ি করলাম, নাম কামালাম, তারপর আমি জিনিসটাকে ছেড়ে দিলাম করা, সেটাও তারপর আমি এটাকে ছেড়ে দিলাম, মানে এটাকে শিল্পের প্রতি যে দায়টা আপনার আছে, আপনি এত বছর এখন পর্যন্ত ছেড়ে যান না। আপনি ইচ্ছা করলেই কানাডা বা আমেরিকা আপনার মেয়েদের কাছে গিয়ে থাকতে পারতেন, কিন্তু আমি গেছিলাম, ওরা আমাকে নিয়ে গেছে, কিন্তু আপনি থাকেননি, আমার ওখানে সব ফ্রি সব। কিন্তু দায় হলো কি, আমার দেশের মানুষ, আমার দেশের মাটি, এইখানে আমি জন্মেছি, এর প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমি যতক্ষণ পারবো আমি যুদ্ধ করব, অপসংস্কৃতিকে ঢুকতে দিব না, কেমন? এবং আমার ক্ষেত্রটা কি, আমার ক্ষেত্র খুবই ছোট্ট, আমার সবার কাছে বলবে হ্যাঁ তুমি কি কি হনুরে বা কি করেছো, তা না। আমি মনে করি আমি যে কাজটা করছি, আমি নাটকের ভেতরে, নাটক কিন্তু আমি মনে করি অনেকে আমাকে ক্ষমা করবেন এবং আমার সাথে হয়তো একমত হবেন না, যে সমাজ বদলাবার একটা হাতিয়ার, সমাজ যদিও না, কিন্তু আমি বলবো যে মানুষের জীবন বোধটাকে বদলে দিতে পারে। কেমন? আমার এক নাটকের একটা সংলাপ বা আমি যে গল্পটা বা চরিত্রটা করছি সেটা দেখেও কিন্তু অনেকে পরিবর্তন হতে পারে। একটা মানুষও যদি পরিবর্তন হয়, একটা কিছু যদি ওই আমার সংলাপ থেকে, আমার নাটক থেকে নিতে পারে, আমি মনে করব আমার এই দীর্ঘ পথ চলা, আমার জীবন, আমার কাজ সার্থক। এখন কেন তারা করে না, আমার প্রশ্নটা হচ্ছে ওখানে। আপনি করছেন, কিন্তু আপনার কি মনে হয়? না, করবে হয়তো, এখন তাদের জীবন বোধ বা চারিদিকের পারিপার্শ্বিকতার ভেতরে সে বোধটা তার হয়তো আসেনি, কিন্তু আমি একদম সব ব্যাপারে কিন্তু খুবই আশাবাদী যে আসবে, অবশ্যই আসবে। একটু যদি কারেজের কথা বলি, সাহসের কথা বলি, মানে আমরা যখন দেখি, এই যে আবারও বলছি যে এই কথাগুলো আসলে আমি বলতেই চাই না, কারণ এগুলো খুবই সেনসিটিভ এবং খুব ক্লিশে লাগে। মনে হয় যে আপনার বয়সে কি, আপনার বয়স কেন আমরা এই শেমিংটা করি? কেউ, আমার মা বলতেন যে একজন বৃদ্ধ মানুষ বলতে পারে যে আমি আর তরুণী হব না, তরুণী কখনো বলতে পারেন না যে আমি বৃদ্ধ হব না। হ্যাঁ, তো আমরা শেমিং করি এক নাম্বার। আপনার সাহসের কথা যদি বলি, আপনি যেভাবে মডেল হয়েছেন, হ্যাঁ, এই সাহসটা আবারও বলি, আপনার বয়সে অনেকেই যখন ঘরে বসে যায়, হ্যাঁ, এই সাহসটা করবে না, কিন্তু আপনি করেছেন এবং শিল্পের প্রতি দায়বোধ থেকেই করেন, প্রফেশনাল জায়গা থেকেই করেন, আপনি করেছেন। এই সাহসটাও কিভাবে অর্জন হলো, এটাও আমার মনে হয় সবার জানা দরকার। কাজ করতে করতে আর অন্যায়ের প্রতি বা যেটা ঠিক হচ্ছে না সেটা আমার মনে হয় প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, এই প্রতিবাদ করতে করতেই কিন্তু সাহসটা আসে। আমরা দেখো মঞ্চে কাজ করেছি দীর্ঘ সময়, আমি চট্টগ্রাম অরিন্দমের সঙ্গে ছিলাম,
তো আমাকে আমাকে কিন্তু কম যুদ্ধ করতে হয়নি বা ফেস করতে। আমার বাচ্চারা ছোট ছিল, ওদেরকে রেখে, এবং আমি দেখো আমার স্বামীর কে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে আমি এমন কিছু, এবং তিনিও আসলে একজন লেখাপড়া জানা একটা ভালো মনের মানুষ ছিলেন, লেখক মানুষ ছিলেন। তিনি ঠিক বুঝতে পেরেছেন আমার, কিন্তু আমার মানে অন্য কেউ হলে বুঝতে, হ্যাঁ কেন বাচ্চাদেরকে ফেলে সংসার ফেলে, কি দায় তার, কি দরকার। আর তখন তো এইসব নাটক করে করে তো পয়সাও পেতাম না, কেমন স্টেজ ড্রামা করছি দিনের পর দিন, নিজের পয়সা খরচ করে, নিজেরাই টাকা দিয়ে সব ইয়ে করে নিয়ে যাচ্ছি দূরে কাজ করার জন্য, যে ঠিক আছে 10টা মানুষ দেখুক, নাটককে ভালোবাসুক। তো সেই একটা জায়গা থেকে এই যুদ্ধ করা। তো তেমনি এইভাবে অবশ্যই হবে। আমি কখনো আশা ছাড়ি না, আমি সবসময় আশাবাদী। না, আমার প্রশ্ন ছিল ওইটা যে আপনি যে সাহসটা করেছেন, এই যে একপাশে বেনি করা, হ্যাঁ, খুব স্টাইলিশ না। একটা সানগ্লাস পরা, হ্যাঁ, এবং আপনাকে নিয়ে কাজ করেছেন, বিভিন্ন ফ্যাশন ডিজাইনার করেছেন, বিভিন্ন পত্রিকার, যে এই আহ, বয়সেও মানে হ্যাঁ, এই যে এই বয়সেও এই শব্দটা আমরা ইরেজ করতে চাই, ইরেজ করতে চাই, এবং আমার মনে হয় যে এই কথাটাই আমরা আজকে না, মেসেজটা দিতে আমার চাই। ওইসব ইয়ের মধ্যে ইয়েও ছিল, এইজিং বিউটি, মানে বয়স হলেও যে একটা আলাদা সৌন্দর্য তার ভেতরে থাকে, সেটাকেই কিন্তু বেশি ইয়ে করেছেন তারা। আর হুম হুম, তো সেই জন্যে ওইটাও একটা সাবজেক্ট কিন্তু। একদম। কেউ কেউ আছে এটাও বোধহয় আতাউর রহমান, অভিনেতা আতাউর রহমান বলছে যে সুন্দর হতে হতে বৃদ্ধ হয়, বা বৃদ্ধ হতে হতে সুন্দর হয়। অমিতাভ যেরকম হয়েছেন, হ্যাঁ, অমিতাভ আতা বচ্চন। ভাই কিন্তু এই নামটা বললে আমার খুব ভালো লাগলো। আতা ভাই কিন্তু আমার প্রথম নায়ক। প্রথম নায়ক এই কারণে যে টেলিভিশনে তখন তো একটাই টেলিভিশন ছিল, বিটিভি। তো না, সেটা ছিল পাকিস্তান টেলিভিশনের কথা বলছি। সেই টিভিতে তিনি ওই টিভির আউটডোর শুটিং, শুটিংয়ে উনি আমার নায়ক হয়েছিলেন, এবং আমাদের দুজনের সেই নাটকের নাম হলো কুলসুম। তো ওনাকে আমি সবসময় মানে কি কোনো প্রসঙ্গ আসলেই বলি যে উনি আমার প্রথম সেই ভালোবাসার নায়ক, কুলসুম, সেই খান জয়নুল ওই নাটকটি, এবং সেটা টেলিভিশনে প্রচার হয়েছিল। আমরা যখনই কথা বলি আপা এই প্রোগ্রামে হার স্টোরি উইথ উর্মিতে, আমরা চেষ্টা করি নারীদের বিষয়টা মাথায় রাখতে। আপনার দীর্ঘ অভিনয় জীবনে আমরা না, অভিনয়ের পাশাপাশি এখন কিন্তু আমি এই যে মেয়েরা নারী উদ্যোক্তা, ঘরে বসেই একটা ছোট কিছু দিয়ে সে যে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওদেরকে আমি খুব এনকারেজ করি। কোনো যদি আমাকে ডাকে বা কোনো কিছু, আমি ছুটে যাই। আমার যত কাজ থাকুক, আমার না, আমি ওদের পাশে একটু থাকবো, আমার খুব ভালো লাগে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা আমাদের গণমাধ্যমে আছে, টেলিভিশনগুলোতে, সাংবাদিকতার ক্ষেত্রে আছে, আমরা বলি যে পুরুষ যত বয়স্ক হয় সে তার অভিজ্ঞতা বাড়ে, সে বড় বড় পদে যায়, আর মেয়েরা যত বয়স হয় তারা বাতিল হতে থাকে। হ্যাঁ, তো আজকের দিলারা জামান হচ্ছে আমাদের কাছে সেই জন্যই আসলে এত মানে তাকে দেখে আমরা শিখি ওইটাই, বা উৎসাহের কারণ এটাই যে তিনি বাতিল হন নাই। প্রশ্নটা হচ্ছে যে আপনি কি কখনো এরকম শিকার হয়েছেন কিনা? কারণ পুরুষকে কেন্দ্র করে অনেক ধরনের নাটক, চরিত্র, সিনেমা, হ্যাঁ। চরিত্র তৈরি করা হয়। আপনাকে তো আমার মনে আছে যে আপনি যে হুমায়ূন আহমেদ রয়্যামের যে দাপুটে যেই শাশুড়ি ছিলেন বা মা ছিলেন, হ্যাঁ, সেই দাপটে বা তারও আগের বাংলাদেশের যেই নাটকগুলো ছিল। বাদ দিতে যে না উনি করতে পারবে না এরকম, যেমন মন পুরাতে সেই কোথায় গিয়ে কাজ করা, অনেকে ভেবেছে হয়তো যেতে পারবে না, ওখানে থাকতে পারবে না, কিন্তু আমি বলছি দেখো তোমরা, দেখো আমি পারি কিনা, একটু ইয়ে নাও। তো এইভাবে আমি মানে ওরাই দ্বিধার মধ্যে ছিল। অনেকেই দ্বিধার মধ্যে থাকে যে না উনি হয়তো হবে না, থাক, এটা ছেলে একটা গল্পটা পরিবর্তন করে দেয়। আমার না তখন কষ্ট লাগে, এবং পরে যখন শুনি যে করতে পারবো না মনে করে, কিন্তু আমি পরে দেখিয়ে দিয়েছি যে এটা। তারপর যে ছবিটার জন্য আমি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পেয়েছি, সেখানেও দেখা গেছে ময়রা মাসি সে ওই নদীর ঘাটে চা বিক্রি করে, এবং আমি আর চম্পা সেটাতে সেই ছবিতে থেকে আমরা পুরস্কৃত হয়েছি।
তো সেই নদীর মধ্যে স্রোতে টেনে চম্পা সেখানে দেখা যায় যে সে একটা অপরিচিত মেয়ে, রাস্তার পাশে পড়ে থাকে। তো আমি ওকে ওকে একটু খাইয়ে দিলে খায়, না হলে সারাদিন ওইভাবে পড়ে থাকে। ধরে নিয়ে আমি সেই নদীর মধ্যে ওকে গোসল করাচ্ছি। আর কি খরস্রোতা নদী, মানে তখন আবার জোয়ারের সময়, মানে সরি ভাটার সময় একদম মানে পানি সব টেনে নিয়ে যায়, বুঝছো। 2টা ছেলে নিচে ডুবে আমাদের পা ধরে আছে, এমনি করে এমনি ইয়ে করে আমরা সেখানে ওই নদীর এতখানি পানি, আমি ওকে গোসল করাচ্ছি আর বকা দিচ্ছি যেরকম ইয়ে করে। আর তো এই যে এই কষ্টগুলো করেছি বলে আজকে দেখো আমি মানে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে না আমি করতে পারবো, দেখো পারি কিনা, এবং করেছি। এখনো বলি যে এই সম্প্রতি আমি কয়েকটা কাজ করলাম যে না এখন আমি দূরে যেতে চাই না, যাওয়া আসা কষ্ট, আবার রাত হয়ে যায় শেষ করতে করতে, তারপরে ইয়ে থাকে না, নানান রকম হ্যাজার্ড আছে। তো তারপরেও থাক করি, এত সুন্দর একটা চরিত্র। ওই কোথায় সেই নবাবগঞ্জ গেলাম, সেখানে কাজ করে এসছি, তারপরে মানিকগঞ্জে গিয়ে কাজ করছি, যাই আর কি। আর গেলে না ভালো লাগে, সবার সঙ্গে দেখা হয়, সবাই আদর করে ভালোবাসে, মা খান, কেউ আবার বলে দাদি খান, দাদি এইটা যে একটু। তো এই যে একটা মমতা মায়া একটা বাঁধন, সেই বাঁধনটার ভেতর দিয়েই মনে হয় যেন যে কত কিছু জানলাম পৃথিবীকে, যেগুলো একটা সময় সুযোগ ছিল না, এখন সুযোগ হয়েছে। আমি জানি, আর এই মানুষের প্রতি, এই দেশের প্রতি যুদ্ধ করেছি। আমাদের যে সংস্কৃতি শিল্প, এর বিরুদ্ধেও তো আমাদের যুদ্ধ ছিল, তাই না? তো সেই যারা রক্ত দিয়েছেন তাদের প্রতিও তো আমাদের দায়বদ্ধতা আছে। আমি একটু কাজ করি। এই তো শিল্পের প্রতি আপনার দায়, এটা গেল। জীবন এখন কেমন, মানে আপনার ব্যক্তিগত জীবন? আপনি মেয়েদের কাছে গেলেন না, মেয়েরা আপনাকে ডাকলো? না, এখানে থাকি, এখানে তো অসুবিধা নেই। আমার ছেলে আছে আশিক, ও রাগ হয় আবার, হ্যাঁ এখানে এত কিছুতে ছোট মানুষ তো সহ্য করতে পারে না। আমরা দেখো থাকবে এরকম হ্যাজার্ড শব্দ, ওখানে যে তুমি অন্য দেশে যেতে চাও সেখানে কষ্ট নাই, সেখানে যুদ্ধ নাই, আছে। আমরা ওদের ভালো দিকটা দেখি কিন্তু ওগুলো দেখি না। আমি গিয়েছিলাম তো 2 বছর ওখানে ছিলাম, বাইরে ছিলাম, দেখেছি সেখানেও কষ্ট, কিন্তু আমরা দূরে থেকে ওই তার নক্ষত্রটা দেখে যেমন জল দেখি, কিন্তু কাছে গেলে তার দাহটা বুঝতে পারি বা যে কত কষ্টের। তো সেই রকম ওকে বলি যে না দেখ, আমার নিজের দেশ, নিজের মানুষ, আমার এখানে যদি একটা কিছু ইয়ে থাকে সেটাকে আমি ঢেকে রাখবো বা চিকিৎসা করে ভালো করব। আমার হাত কেটে ফেললে তো সেটা সব চলে যাবে দেশ ছেড়ে। তো যুদ্ধ করবে কে খারাপের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে? একে তো ভালো করতে হবে। হ্যাঁ, তোমরা ভালোরা থাকো, কাজ করো, তখন আবার 10টা লোক দেখে শিখবে, অনুপ্রেরণা পাবে। আমি তো অন্যায়ের সঙ্গে বা অসুন্দরের সঙ্গে তো কম্প্রোমাইজ করতে পারতাম। আমি অনেক ভালো থাকতে পারতাম। ঢাকা শহরে আমার 2-3টা বাড়ি হতো, গুলশান, বনানী, এখন তো আরো পশ এরিয়া অনেক হয়েছে। কিন্তু না, আমার ওগুলোর প্রতি কোনো আকর্ষণ, মানে ওগুলো কখনোই আমি যেটা ভালো সেটা ভালো করেছি। হয়তো অনেক সময় বসেও থেকেছি 4 মাস 5 মাস, ভালো কাজ দেখে পছন্দ হয়নি, না এটা আমি করব না, এটা আমাদের দেশের, আমাদের শিল্পের, আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, আমি এটা। তার মানে আপনি এখানেও আপোষ করেন না? আপোষ করি এখন পর্যন্ত, মানে না করার চেষ্টা করছি আর কি। আর জীবনের কাছ থেকে আর কি চাওয়ার আছে? এদেশের মানুষ আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসার পরে তার কিছু থাকতে পারে না। হ্যাঁ, পুরস্কার যেগুলো সেগুলো আমার কাজের স্বীকৃতি, কিন্তু আমি বলবো সবচেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জীবনে দর্শকের ভালোবাসা, দর্শক তাকে চায়, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি আসলে একটু জানতে চাই যে দিলারা জামান হিসেবে কোনো এজিস্ট কোনো কিছু না। আমার বয়সের কারণে না, বয়স আছে ভাই। সেই আগের জায়গা মতো সেই কাজ করতে পারে না, 10টা বাজলেই শরীর খারাপ লাগতে থাকে। এই যে ঈদের সময় এখন না, আপনাকে ছাড়া হবে না। আসলে এখন আমি একমাত্র আছি বুড়ি, ওই গ্রামের সব ওই সেসব চরিত্রগুলো সুন্দর করে করা বা ওরকম একটা
জমিদার বাড়িতে বসে আছি কি করে। তো বলে আচ্ছা যাই। আসলে যখন এখান করতে থেকে আমি প্রশ্নটা পিক করতে চাই। এই যে আপনি বলছেন যে আমি একমাত্র আছি বুড়ি। কেন? মানে আপনাদের সময় তো অনেক আপনার সঙ্গীকার, আপনার সহকর্মী ছিল। তারা কোথায় না ড্রপ আউট হয়ে গেল? অনেকে ঝরে নেই। গেল কেন? না অনেকেই করতে পারে না। আমাদের অনেকের খবরও রাখি না আসলে কি অবস্থায় আছে। আর এখন ঝরে যাওয়ার কারণও আরেকটা গল্প এবং সেগুলো অন্য ধাঁচে চলে গেছে। অল্প সময়ের জন্যে এখানে আমি চ্যানেলদের প্রতিও আমার কিছু অভিমান আছে। তারাও চায় যে সুন্দর মুখ একটু অল্প সময় বিনোদন মানে একটুখানি সময়ের জন্যে বাস একটু দেখবে, মজা লাগবে, ভাল লাগবে, একটু সুন্দর দেখে তার তৃপ্ত মানে কি হবে। বিনোদনের পাল্টে গেছে, আ সংজ্ঞাই পাল্টে গেছে? আমার এখন তাই মনে হয় যে এখানে যে আমার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, মানুষের প্রতি, আমি অসঙ্গতিগুলো তুলে ধরবো আমার নাটকের ভেতর। হ্যাঁ, না কাজ যে হচ্ছে না সেটা না। অবশ্যই কাজ হচ্ছে কিন্তু এত কম যে সেগুলো মানে একদম হাতে গোনা। কিন্তু এগুলো আরো বেশি হওয়া উচিত। এই যে এগুলোর বিরুদ্ধে আমরা যত সোচ্চার হব ততই আমরা ভালো কিছু আশা করবো আরকি। একটুখানি দেখলাম সেটা তো ভুলে যাই কিন্তু আমাকে নাড়া দেওয়ার মতন তো কিছু থাকতে হবে। হ্যাঁ? শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদের কথা বলছি। তার নাটকেও বিনোদন ছিল। কিন্তু একটা কথাতেই কিন্তু দর্শক নড়ে চড়ে বসতো। হ্যাঁ? চিন্তা করত যে সত্যি তো। তো এইগুলো এরকম আ কাজ আমাকে আ ২-৪ মানে আমি বলি যে এখন এগুলো বেশি করে করা উচিত। কেমন? আমার রুচিকে যদি অন্যভাবে করে ফেলি, আমার বাড়িতে যদি আমার মা আমাকে ছোটবেলা থেকে অনেক ঝাল-টাল মসলা দিয়ে খাওয়াবার অভ্যাস করেন, আমি সেভাবেই খেতে অভ্যস্ত হবে। কিন্তু আমাকে যদি ওরকম স্বাস্থ্যসম্মত খাওয়াগুলো তৈরি করে দেন সেটা। আমি যদি দর্শককে ওইভাবে রুচি ওইভাবে করতে থাকি, আ তাহলে আবার দর্শক অনেক সময় না বিরক্ত হয়ে মুখও ঘুরিয়ে নেয়। হ্যাঁ? যেমন একটা সময় অন্য দেশের চ্যানেলগুলোর জন্য আমাদের খুব আগ্রহ ছিল। এখন কিন্তু তা না। এখন কিন্তু আমাদের এখানে এত ভালো, ভালো অনেক নাটক হচ্ছে। আর এত চ্যানেল হচ্ছে, এত মানুষের কর্মসংস্থান এগুলোও অনেক আসার কথা। তো একটা ভালো না লাগলে আমি কিন্তু অন্য আম চ্যানেলে গিয়ে সেখানে দেখতে পারি। তো কাজ করার সময় এটা মনে রাখতে হবে যারা আমাদেরকে নিয়ে কাজ করেন যে আমি ভালো কিছু দেবার চেষ্টা করব। দর্শকদের তাহলে রুচি তৈরি দর্শককে করতে পারছি কিনা? ধরে রাখতে পারবো এবং দর্শকের রুচি বা দেশের প্রতি যে দায়বদ্ধতা সবকিছু একটু নিতে হবে। একদম শেষে চলে এসেছি তো দিলার আপা, আমি একটু জানতে চাই কি যে আ যে মিসোজিনিস্ট একটা সোসাইটি আমরা দেখি, নারী বিদ্বেষী একটা সোসাইটি দেখি। এটা খুব এখন হিংস্রতা এগুলো এসব এত বেশি হয়ে গেছে। ইভেন আ আমাদের অবচেতন মন থেকেই হোক আর যাই হোক, আমরা যেগুলো যে 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 সমাজে মানে টপ সোসাইটি বলি, টপ সোসাইটি না আমি বলি শিক্ষিত সমাজের মধ্যেও যে একটা অবচেতন মনে না কেমন যেন একটা এই যে তুমি বললে যে আমার কলিগ তাকে আমি উঠতে দিব না। মেয়ে পারবে না এটা। এইগুলো কিন্তু আমাদের মন থেকে আপনাদের সময় কি এটা ছিল? সেই সরল সময় কি এত নারী বিদ্বেষ ছিল? তখন কাজের ক্ষেত্র তো কম ছিল। এখন ক্ষেত্র বেড়ে গেছে। মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন পরিবেশ থেকে মানুষ আসছে, সবাই আসছে। তো সবাই যে একরকম হবে তা তো না। আমি একটা বৃহত্তর ইয়েতে চিন্তা করছি কিন্তু আসলে আ স সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে কিন্তু অনেক কিছু ভাবতে হবে। হুট করে একটা মন্তব্য করে দিচ্ছি, এটাই ইয়ে না। মেয়েদের জন্য কিছু বলার আছে কিনা? আমার একদম, কারণ আমার মনে হয় না, যে আমি এমন কিছু না। আমি আমার আদর্শ সেই রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা সেই গল্পের সেই বইটা পড়ে আম যেভাবে নিজেকে বদলেছি, যুদ্ধ করেছি, কেন হবে না, কেন মেয়েরা এত কষ্ট পাচ্ছে। তো সেই যে আগুনটা তিনি জ্বালিয়ে দিয়েছিলেন আজকে সেই হাজার প্রদীপ জ্বলছে এখন আলোকিত নারী সমাজ। আ তাদেরকে যারা আছেন তা আরো যারা আমাদের মানে পথ দেখিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং আমি আমার যারা ছোট আছে সবাইকে বলি তোমরা ভালো কিছু নাও। যেটা মন্দ, যেটা তোমার জন্যে, সমাজের জন্যে, সবার জন্যে সেটাকে দূরে রাখার, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি তুমি
অর্জন করো এবং সাহস দেখাও। তুমি এই সাহস দেখালে তোমার পাশে আরো ১ জন ২ জন ৩ জন করে এসে দাঁড়াবে এবং জয়ী হবে। তো এই যে নারী বিদ্বেষের কথা বলছে, এটা খুব সামান্য। আমি মনে করি যে এগুলো চলে যাবে। দিলার আপা, আপনি যখন ওই যে এইজিস্ট যে বিষয় মডেল হলেন, যে বয়সেও এরকম মডেল, এই বয়সে এরকম সাজ অথবা একটু ফ্যাশনেবল সাজ, তখন কি আপনি কোনো সামাজিক ট্রলের মুখে অবশ্যই। পড়েছিলেন কিনা? হ্যাঁ, এরকম ছবি। তারপরে ইয়ে আমার সবচেয়ে ইয়ে হয়েছে যে সবাই হচ্ছে হ্যাঁ আপনার মেয়েরা, আমার মেয়েরা অনেক আধুনিক মনের এবং তারা আমার কোনো কাজে কখনো জানে যে আমি কোনো খারাপ কাজ করছি না। এবং আমার মেয়ের জামাইরা ওরা তো এত ভালো। আমার যখন বলে কি আপনার ছেলে নাই, আমি বললাম যে কে বলছে ছেলে নাই, আমার ঘরে একটা ছেলে আছে। আমার জামাইরাও ছেলের চেয়ে বেশি। আমার মেয়েরা এত ভালো যে আমি এখন যেতে পারি না, প্রতি বছর ওরা এসে আমাকে দেখে যাবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো আসলে সবার প্রতি সবার যে দায়বদ্ধতা ছেলে মেয়ের প্রতি, বয়স হলে যে একজন মানুষ একটু আলাদা হয়ে যায় সবার থেকে, একটু নিঃসঙ্গতায় ভোগে। তো এগুলো ছেলে মেয়েদেরকে বুঝতে হবে। ছেলে মেয়েরা যদি সেইভাবে বড় হয়, তাদের মনটা সেইভাবে গড়ে উঠবে যে আমাদের বাবা মা আমাদের জন্যে এভাবে সময় দিয়েছেন এবং তারা আজকে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যেটা করছে একসময় তারাও বুড়ো হবে। তো এই বোধটুকু তাদের ভেতরে যদি আসে তাহলে সবকিছুই সুন্দর। তখন যে ট্রলের শিকার হয়েছিলেন সেটা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছিল বা মনে হচ্ছিল? কষ্ট তো এটা কি কষ্ট? আমি বলবো যে মন্দ যে দুর্মুখ সে তার কাজই হলো এটা। আমি তো কোনো ওই মানে এটাকে কিছু ইয়েই করিনি। আল্লাহ পাক, আমি এটা শুকরগুজার করি যে আমার শক্তি আছে সেগুলো ফাইট করার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি। দিলার আপা, আপনাকে অনেক কৃতজ্ঞতা যে আপনি আমাদের সাথে অন্তত যুক্ত হলেন। যুক্ত হওয়ার কারণে আমি চেয়েছিলাম যে আপনার একটা অটোবায়োগ্রাফি যেন অন রেকর্ড থাকে। অটোবায়োগ্রাফি করার ইয়ের মতো আমি এমন বিখ্যাত কিছু না, কিন্তু আমি সবসময় তোমাদের মতো মেয়েরা যারা নতুন কাজ করছে, আমি তো চিন্তাই করতে পারছি না এইভাবে এরকম স্টুডিও নিয়ে একটা মেয়ে, সব নারী বান্ধব, এবং নারী বান্ধব আমি এই কথাটা সবসময় ব্যবহার করি যে মেয়েদের কাজ করার জন্য, মেয়েদের ফোকাস করার জন্য। তো সেটাও আমার জন্য অনেক বড় একটা নতুন অভিজ্ঞতা হলো। আবার ১০টা জায়গায় যখন যাব গল্প করব, জানো আমি এই কাজটা করছি, দেখো তোমরা সময় পেলে। না, আমি সেটাই আসলে আমার মনে হয় যে আপনাকে আমরা একটা ফ্রেমে রেখে সেটা যেন দেখাতে পারি মানুষকে যে এই না, ছিলেন দিলারা জামান আমার এবং তার আসলে জীবনবোধ। আমি মনে করি যে আমাদের জীবন তো খোলা বইয়ের মতন, কেমন সবাই জানে সবকিছু। তো এগুলো আসলে, তবে মানুষ ভালোবাসে তো, আচ্ছা দেখি আজকে কি বলবে। তো এইটাই আসলে। সবাই জানার থেকে বড় কথা, হয়তো আপনার জীবন খোলা বই, কিন্তু আপনার জীবন বোধ কি আসলে সবাই নিতে পারে কিনা, না সেটা হচ্ছে দেখার বিষয়। সেই জীবন বোধটাই আমরা আসলে সবার মধ্যে। না, জীবনবোধ সবারই আছে। আমি বলবো যে আমাদের এই দেশ এত যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেলাম, তার আগে থেকে যুদ্ধ শুরু হয়েছে। প্রত্যেকটা মেয়েরা যে আজকে এত দূর এসছে সবাই কষ্ট করেছে। আমাদের মারা কষ্ট করে না, মারা কি এভাবে আগাতে পেরেছে? হ্যাঁ, তাদের যে কষ্টটা, তাদের কষ্ট দেখেই কিন্তু একভাবে আমরা অনুপ্রাণিত হয়েছি। ইস, আমার মা এরকম যেতে পারে না, এটা করতে পারে না, এটা। তো এইভাবে সবাইকে নিয়েই আজকে এই যে আশাটা, এটাও তো আমরা বলবো যে আমাদের অনেক বড় একটা বিজয়। অনেক ধন্যবাদ। আসলেই আবারও কৃতজ্ঞতা আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আশা করি আবারও আপনার সাথে কথা হবে আমাদের, এবং আপনি আমাদের সঙ্গেই থাকবেন। কোনো আছি। বিশেষ বয়স-টয়স না, আপনি আমাদের সাথে আমাদের মতো করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের উপরে আপনার হাতটা রাখবেন আমাদের কাঁধে। এইটুকুই আপনার কাছ থেকে আমাদের চাওয়া। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।